সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ভিলেজ চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে মুরুইল জমিদার বাড়ি ধ্বংসাবশেষ সম্পর্কে তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। কাহালু মুরুইল জমিদার বাড়ির লোকেশন বগুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার মুরুইল মাদ্রাসার সন্নিকটেই অবস্থিত সৈয়দ তোরাম আলী চৌধুরীর জমিদার বাড়ি। এটা হচ্ছে জমিদার বাড়ির মেইন প্রবেশ পথ। আমরা এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব এবং এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আজ থেকে প্রায় 250 বছর আগে সৈয়দ খুরম আলী নামের একজন ব্যবসায়ী এই এলাকায় আসেন। এই জমিদারি প্রতিষ্ঠা করেন তিনি। এই জমিদার বাড়ি নিয়ে জানা অজানা অনেক ইতিহাস রয়েছে। এটা মানা বা এটা বিশ্বাস করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই মাদ্রাসার পশ্চিম পাশে রয়েছে সৈয়দ তোরাম আলীর জমিদার বাড়ি। এক সময় শানবাদা ঘাটের বিশাল পুকুর ছিল, পারে বিশাল এলাকা নিয়েছিল এই জমিদার বাড়ি। এখনও শহরের বুকে এই গ্রামটি টিকে থাকলেও জমিদার বাড়িটি এখন প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। এই বাড়ি আজ অনেকটাই বিধ্বস্ত, সংকুচিত হয়ে পড়েছে বাড়ির আঙিনা। ভেঙে গেছে পুকুরের শান বাঁধানো ঘাট, ফলে বাড়িটি এখন অনেকটাই ধ্বংসের দ্বার প্রান্তে। জমিদারির শুরু থেকেই ছিল এই বংশের অস্বাভাবিক কিছু ঘটনা, যা কিছুটা এখনো আছে। এই জমিদারি যিনি প্রতিষ্ঠা করেছেন তার কোনো সন্তান ছিল না। জমিদার সৈয়দ খুরম আলী জমিদার রক্ষার জন্য সৈয়দ ইমাম বক্স চৌধুরীকে দত্তক নেন। জমিদারের পালিত পুত্র ইমাম বক্সেরও একই অবস্থা, তারও কোনো সন্তান ছিল না। এরপরে তিনি সৈয়দ আলী বক্স নামের এক পুত্র সন্তানকে দত্তক নেন। উত্তরাধিকারী সংকটে এই জমিদার তৃতীয় জমিদার আলী বক্স চৌধুরীকে আলোর মুখ দেখে। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। ওনার নাম রাখা হয় মেহের আলী। কিন্তু মেহের আলীর ঘর আলো করে জন্ম নিলেও প্রাপ্তবয়সে তিনি মারা যান। এরপরে মৃত্যু হয় জমিদার আলী বক্স চৌধুরীরও। সৈয়দ তোরাম আলী চৌধুরী ছিলেন একজন সঙ্গীত অনুরাগী। সঙ্গীত চর্চা করতেন তিনি। তার বাড়িতে ছিল সঙ্গীত চর্চার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। সব ধরনের বাদ্যযন্ত্রে বাজানোর ক্ষেত্রে তার ছিল বেশ দক্ষতা। সেই বাড়িটিতে এখন সঙ্গীত ঘরে নেই কোনো আর বাদ্যযন্ত্র বাজে না। আর পাশেই বাস করেন জমিদারের নাতি সৈয়দ সোবহান বাবু চৌধুরী। তিনি সেখানে থাকেন। সেটি আংশিক টিনশেড, ইট ও আংশিক মাটির ঘর। বর্তমানে জমিদারের সম্পত্তি অকপট ট্রাস্টের অধীনে। শুধু এই বাড়ির অংশটুকু এখনো আঁকড়ে ধরে আছেন বাবু চৌধুরী। বগুড়ার ইতিহাসে জানা যায় সৈয়দ তোরাম আলী চৌধুরী জনস্বার্থে কয়েকশো বিঘা জমি রেখে গেলেও বর্তমানে তার জমিদার বাড়ি চিহ্ন মুছে যাওয়ার পথে।
এখনো জমিদার বাড়িটি দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ। এবং জমিদার বাড়ির সাথেই ছিল বংশীয় লোকজনের থাকার জন্য বাড়ি ও খাজনা আদায়ের কাচারি ঘর। আপনারা এখন যে ঘরটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে কাচারি ঘর। বর্তমানে 3টি আলাদা জমিদার বাড়ির আংশিক স্থাপনা থাকলেও সেগুলো খুবই খারাপ অবস্থা, ভেঙে গেছে ছাদ ও খসে যাচ্ছে চুন সুরকির গাঁথা ইট। সেগুলো আবার গাছের লতা পাতায় ছেয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে জঙ্গলের মতো একটি অবস্থা। এই শানবাঁধা পুকুরটি জমিদার বাড়ির পশ্চিম সাইডেই অবস্থিত। আপনি যদি এই পুকুরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু এই শানবাঁধাটা এখনো ক্ষত রয়েছে। আর এই পুকুরের চারিপাশে পাড়টা একটু সংস্কার করার দরকার ছিল, কিন্তু এইগুলো তেমন একটি পরিচর্যা না করার কারণে এগুলো কিন্তু এখন ধ্বংসের পথে। আর এই পুকুর ঘিরে নানা রকমের রহস্যের সৃষ্টি হয়েছে। এই পুকুরে নাকি গরমের দিনে পানি ঠান্ডা হতো এবং ঠান্ডার দিন নাকি এই পুকুরের পানি গরম হতো। এই কথাগুলো এই এলাকার মানুষের লোকমুখেই শোনা যায়। এই পুকুরে তেমন একটা গভীরতা নাই বললেই চলে, কিন্তু গ্রামের সাধারণ লোকজন এই পুকুরটাকে এখনো ব্যবহার করে থাকে। এই পুকুরের রহস্য এবং ইতিহাস সম্পর্কে আমরা সরাসরি কিছু জেনে নেব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। ঘটনা আছে, সেটা হলো আমার দাদাকে এই পুকুরে মানে গোসল করার সময় জিনারা নিয়ে গেছিল। আপনার নাম কি? আমার দাদার নাম মৃত মোহাম্মদ আব্দুর রহমান। হ্যাঁ, এটা আমরা মুখে শুনেছি আর কি, তার মুখে শুনেছি। তিনি একদিন গোসল করতে এখানে নেমেছিলেন, তারপর মানে ডুব দিচ্ছেন, তারপরে ডুব দিয়ে তিনি দেখেন যে তিনি আর মানে পুকুরের ভিতরে নেই, অন্য কোনো এক জায়গায় মানে জিনেদের রাজ্যে চলে গেছেন। তো তারপরে ওখানে গিয়ে দাদাকে তারা অনেক আদর আপ্যায়ন করে মিষ্টি খাইতে দিয়েছিল। তো দাদা আবার মানে একটু জানিয়ালা ছিল, একদম কবিরাজের মতো ছিল আর কি। তো দাদা মিষ্টি খায়নি, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে দাদাকে আবার মানে মানে পুকুরে ভেসে তোলে আর কি। তারপরে দাদা উঠে বাসায় গিয়ে আমাদের সাথে ঘটনা শেয়ার করে। হ্যাঁ, আমার নিজের আপন দাদা, উনি আমাদের সাথে বিষয়টা ঘটনাটা বলছে। এর কোনো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, আর এটা বিশ্বাস করা না করা এখন তো আপনাদের ব্যাপার নেই। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো সেই অসীন গাছ, যে গাছের নাম এখনো অজানা। এই সেই অসীন গাছ, কয়েকশো বছর বয়সের একটি গাছ, যার নাম বলতে পারে না কেউ, তবে লোকমুখে পরিচিতি অসীন গাছ হিসেবে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে জানানো হয়েছে এটি বট গোত্রীয় বৃক্ষ, তবে কি গাছ সেটা জানাতে পারেনি। গাছটির পাশে রয়েছে উঁচু একটি মাঠ। অনেক আগে গাছটি কাটার চেষ্টা করেও কাটতে পারেনি। যখন গাছের পাতা ঝরে তখন 2-3টি জোড়া লাগানো অবস্থায় মাটিতে পড়ে। গাছটির ডালে ডালে পরগজা গজালেও দেখলে মনে হবে গাছটি কয়েকশো বছরের আগে। শত বছর ধরে গাছটি এরকমই আছে। তারা আবার এসে দেখে যে পরবর্তীতে গাছ আবার মানে জ্যান্ত হয়ে খাড়া হয়ে উঠছে। তো এত দূরে শুনছি, এটা আসলে বিশ্বাস করার মতো না, কিন্তু যেহেতু এখনো শোনা কথা, যেহেতু এখনো এটা গাছ আমরা দেখতেছি এবং গাছে কাটার দাগও আছে। হ্যাঁ, এটা বিশ্বাস করার মতোই, কারণ এখনো গাছটা জীবিত আছে, আমরা দেখতেছি কাটার দাগও আছে। তো এই গাছের বয়সটা কত?
বয়স এখন আনুমানিক 250 বছর হবে এই তা গাছের। তো হবেই। হ্যাঁ, এই গাছের ছাল এবং পাতা বিভিন্ন রোগের ঔষধি হিসেবে ঔষধ ব্যবহার হিসেবে করা হয়। ব্যবহার করে। অনেক দূর দূর থেকে লোকজন আসে এই গাছের ছাল নিয়ে যায় এবং পাতা নিয়ে যায়, এবং কি তারা সফলও হয়। বিভিন্ন রোগ ব্যাধি হলে তারা রোগ থেকে মুক্তি পাইছে এমনও শুনি। তারপরে তারা এখানে চালো পিকনিক করে, পোলা দেয়, এগুলো আর কি। আচ্ছা ভাই, আমি যে শুনছি যে এই গাছ নাকি যখন কাটার কথা হয় হ্যাঁ। তখন অলৌকিক কিছু দেখা যায়, যখন এই গাছ কেটে ফেলার কথা হয়। শুনছি। হ্যাঁ, এটা এটা কতটুকু যুক্তিগত বা এটা আমরাও শুনছি। আসলে আমাদের স্থানীয় যারা, আমরা খুব কমই এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ঘটনাই আমাদের শোনা কথা। আর এখনো এগুলো এই জায়গাতে অনেক কিছুই ঘটে। রাতে অনেক কিছুই অনেকেই দেখে, বিড়াল, সাপ, মুরগির বাচ্চা এগুলো বের হয়, অনেকেই দেখে আর কি। আমার এক চাচা এখানে দেখছিল যে এখানে মানে সাদা জুব্বা পরা অনেকে মিলে একটা লাশ সামনে রেখে জানাজা করতেছে। একটু পর তিনি আবার বাসা থেকে সবাইকে ডেকে নিয়ে আসে, দেখে এখানে কিছুই নেই। এরকম ঘটনাও ঘটছে এখানে। এটাই সেই হাতিশালা। বড় দুটি হাতি ছিল সেখানে। এখন সেই হাতি আর নেই, হাতিশালাও আর নেই। হাতি দুইটি মারা গেলে জমিদার বাড়ির মাটির নিচে পুঁতে রাখা হয়। আর এটাই হচ্ছে সেই জমিদারের কবরস্থান। এখানেই তার শেষ সমাধি করা হয়েছে।